আজ মানুষ হয়ে গেছে টাকার গোলাম, হারিয়ে গেছে, তারা হয়ে গেছে পাসওয়ার্ড, তাই সুরক্ষা হারিয়ে গেছে, পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া, তাই সম্পর্কগুলো ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে। এ যুগে মানুষ কেন এত দিন দিন স্বার্থপর হচ্ছে আমি বুঝতে পারছি না রাজা। আর তাই তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, যে সন্তানকে মানুষ করতে বাবা ফেলে গেল তার ঘাম, সেই সন্তানই বড় হয়ে আজ ন্যায় স্বার্থের দাম। যে বাবাকে যত্ন দিল, দুধ খাওয়ালো মুক্ত থেকে, সেই মায়েরই ভাত জোটে না, ছেলের খাবার আসে হোটেল থেকে। পৃথিবীতে আজ ফাটল ধরেছে, চোখের জলটা চলছে মনে, তাই তো খবরে হেডলাইন আজ, বাবা মা কাঁদছে বৃদ্ধাশ্রমে, বাবা মা কাঁদছে এখন চলুন, টাকা পয়সা গুলো শুনে গেছে, আমাকে নিয়ে আমিও কিন্তু যাবো বাবা, ওই টাকা পয়সার ব্যাপারে বাপ ভাই বোন কাউকে বিশ্বাস করতে, কারণ আমার সাইকেলে 7 দিন এতগুলো টাকা ক্রেডিট বল, আরে চল এ বাড়িতে বাঘের উপরে দায়িত্ব করেছিল হরিণকে পোষা। তাই তো আজ আমি আপনার সাহায্য চাই কার্তিকা। আজ আনমিকে টাকা এসেছে, কিন্তু ওরা মিথ্যে কথা বলে সমস্ত টাকা থেকে আত্মসাৎ করতে চায়। জানি অনেকদিন ধরে জোর করে চলছে, কিন্তু
কাকাই। বিশ্বাস নয়, বিশ্বাস নয়, বিশ্বাস নয়। আমাকে সদাকে ভালো মনে চিনিয়েছে। তাই তো সমাজটা আপনারা চিনতেও পারে না, বুঝতেও পারে না। কাকের পুতুলের মতো ঘরটাকে হাতে সরকারি সন্ত্রাস করে ফেলেছে। আর সেই খেলায় আমার ভূমিকা কি হবে? বলছি এক কাজ করবে, তুমি গোপনে ম্যানেজার বাবুর ঘরের বাইরে পাহারা দেবে, আর যেন তেন প্রকারে ওই টাকার সুটকেসটাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে। আর নিশ্চয় আনবো, কারণ এই বাড়িতে থাকতে থাকতে আমি ক্রমশ নিজেকে মানুষ করে ভাবতে ভুলে যাচ্ছি। কেন তুমি এখানে পড়াশোনা করতে? কেন তোমার নিজের সাথে আমি যদি ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ওর খেয়ালের উপর আমি কোনো অধিকার করতে পারি? ভুল করেছো, তুমি ভীষণ ভুল করেছো। মেয়েরা না বেশিরভাগ মেয়ে ভালোবাসে, তাই তাদের উপর মাঝে মধ্যে একটু জোর খাটাতে হয়। আরে বাবা, তরকারিতে নুন লঙ্কা না দিলে কেন তরকারি স্বাদ হয় না? এমনি কড়া স্বামী না পেলে মেয়েরা জীবনে সুখী হতে পারে না গো কাকিটা। ছেলেরাও ওরা হতে জানেও না, কিন্তু জলের মাছ দিয়ে ডাঙ্গায় তোলার আগে এত মজা দেখে সুযোগ বুঝে যে সুতোটা থাকতে পারে এই পৃথিবীর পুকুর থেকে সেরা মাছটা তার থাকতে উঠে আসে। সেই জন্য তুমি চক্ষু লজ্জার সঙ্গে নিয়ে লোভে জাল হাতে এই ঘরটার পরে পুকুর মাঠে এসে দাঁড়িয়েছো। তার আগে তুমি এই তো সিঁদুরে মই লাগিয়ে গাছের উপরে একবার উঠে বসে আপনিও উঠে যান, তবে দেখবে গাছের উপরে দিয়ে এরা যদি মইটা কেড়ে নেয় তখন নিজের বাড়িতে নামার জন্য আর সম্পর্কের স্ত্রীটা খুঁজে পাবেন না। বিশেষ সম্পর্ক আমি আমার বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে তোমাদের হোটেলের 5 লাখ তার মানে তুমি ডাক্তারবাবু ছেলে, বাহ কি চমৎকার! 30 বছরের সম্পর্কটা শেষ করে দিয়ে তাড়াতাড়ি না বলুন, অনেক দেরি হয়ে গেছে। এতদিন ওই সবার বাবা আমার আধার সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, আর সেটাকে এবারে ভেঙে আমি ঘুরিয়ে দিই। যার সঙ্গে তুমি হাত মেলাতে এসেছো সেই মানুষটা কিন্তু তোমার বাবার সর্বনাশ করেছে। বলে দাঁড়িয়ে আমি নিজের কানে শুনেছি। জীবনে উন্নতি করতে হলে সব কথায় কান দিতে সম্পর্ক আর বিবেককে বিক্রি করার নামই বুঝি উন্নতি করে। বিবেক আর বিশ্বাস যদি বিক্রি না হয় তাহলে তার সাথে দেখলাম নেমে জাহাজে আশ্রয় দেওয়াটা করতে পারে না। আমার খরচ কাজ টাকায় সেই জাহাজ। কিন্তু তুমি জানো না ওই জাহাজটাকে আমি কখন কিভাবে মাছ ধরিয়ে ভাড়া তুমি করতে পারো, তুমি সেটা ভাবতেও পারবে না। ওকে মতো ভগবানও বলতে পারবে না মা, তাই তো 20 বছর ধরে অসুখের সাগরে সপ্তটি আর মতো গরম হয়ে যেতে বেড়াচ্ছে। কিন্তু বাবা, বিশাল জাহাজও যদি ছোট্ট একটা ফুটো থাকে সেই জাহাজটাও ডুবে যায়। আজ আমি ওদের এই লোহার বাসনে সেই ছোট্ট ফুটোটাকে খুঁজে পেয়েছি বাবা। তবু যা করবে খুব সাবধানে করবি মা। সেদিন দেখলি না সবাই মিলে তোকে যেভাবে অপমান করলো, ক্ষমা চাইতে হলো। তোমার জন্যই তো আমি সেদিন ক্ষমাটাকে চেয়েছিলাম বাবা। এবার তুমি নিশ্চিন্ত থাকো, শাসনের সিংহাসন থেকে ওই শয়তানটাকে টেনে হিঁচড়ে নামিয়ে তোমার আসন আমি তোমাকেই খুঁজে দেবো বাবা। সে আসলে বসে কি নাম মা, যদি আমি আমার নিজের ছেলেকে না ফিরে পাই। বাবা, রাহুলের মনে 20 বছর ধরে যে অন্ধকার জমা হয়েছে তাকে একদিনে কাটবে না বাবা। তাই তো আমি ভেবেছিলাম এতদিন আমি বদ্ধ করেছিলাম বলে আমার অস্বীকার করতে পেরেছে, কিন্তু চোখের সামনে এসে মায়া মমতার সেই বাঁধনটাকে স্বীকার করতে পারছে না। বাবা, তুমি কিচ্ছু ভেবো না। তুমি কথা জানো না যে রাহুল দূর থেকে সব সময় তোমার দিকে লক্ষ্য রাখে। হ্যাঁ গো, আমাদের চাকরিটার কাছ থেকে সব সময় তোমার খোঁজ খবর নেয়। আমার কথা হবে? এবার জানো বাবা, একটা মুখ্যম ঘটিয়ে রাহুলের ঘুমটা আমার ভাঙাতে হবে। আরে ভাঙবি মানে কি করবে তুমি? বুঝতে পারছো না বুঝি? দরজার বৌমা হয়ে শ্বশুর মশাইকে ভেলুসা করবো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। ও বুঝেছি, মানে তোর সঙ্গে আমাকেও অভিনয় করতে হবে, তাই তো?
নেই। আজ আমি নদীর চাপে পড়ে থাকা ভাঙা নৌকার মতো একা। বাড়ির সব দরজা খুলে রেখো, আমার বাড়ি শুধু অন্ধকার আর অন্ধকার। তাহলে সেই অন্ধকারে আমি আলোটা জ্বালবো কেমন করে? পারবে না, তোমরা কেউ পারবে না। যেদিন নিজের রক্ত হবে সেদিন 20 বছর পর আবার সত্যের আলো আমার বাড়িতে জ্বলে উঠবে। সেই সত্যের সূর্যটা জ্বলে উঠলে আর সেই 20 বছরের কথা তোমার সামনে যে ভেসে উঠবে বাবা। সেই গুলির শব্দ, সে আমার চিৎকার, সেই রক্ত। বাইরে এসে আমি গোপন প্রায়শ্চিত্তের প্রহর গুনছি, গোপন একটা ব্যাপার লক্ষ্য করছো দাদা, এই বন্ধ করে বাইরে আসার পক্ষে আমাকে ব্যাপার দিচ্ছে নাই। এই বৌমা এই বাড়িতে আসার পর থেকে এবারে অনেক কিছুই বদলে গেছে। তাই তো আমি আমার ভাবছি যে একেবারে অনেকদিন ধরে ধরে সংসারটা জানছি, হ্যাঁ তোরা অনেক বড় হয়ে গেছিস, এবার ভাবছি সব দায়িত্ব থেকে আমি একটু এই সময় যদি বাবা বেঁচে থাকতো। প্লিজ আরে আমি আমি কোনো জানি না। এবার আমার বাবাকে নিয়ে একটু তীর্থ কাশি কিংবা বৃন্দাবন যা। কাকাবাবু, তাহলে তো খুবই ভালো হতো কাকাবাবু, কিন্তু এই দুদিনে দূরবীন কিসের জন্য? হ্যাঁ এবছর তো ধান বিক্রি করে একটা টাকাও ঘরে আসেনি কাকাবাবু। টাকা পাওয়া যাবে কেন? মানে ম্যানেজার বাবু বলা করছিলেন যে খামার বাড়িতে আর ধান কলে আগুন লেগে নাকি 7 লাখ টাকার ধান পুরো একবারে ছাই হয়ে গেছে। আমার বাড়িতে আগুন লাগলো কি করে? আমি তো কিছুই জানি না। শুধু আপনি কেন, আমরা কেন এমন জানি না, কারণ গত 1 বছর ধরে আমার ভাড়া এলাকায় কোনো আগুন লাগার রেকর্ড নেই। দাঁড়াও কাকা, সত্যি যদি খামার বাড়িতে আগুন লেগে থাকে তাহলে ওরা সেটা তোমাকে জানালো না। দামোদর কাকা, দামোদর কাকা, বলছিলাম আমাদের খামার বাড়িতে আগুন লেগে নাকি 7 লাখ টাকা দাম শেষ হয়ে গেছে। কিন্তু দারোগাবাবু বলছিলেন থানায় নাকি আগুনের কোনো রিপোর্ট নেই। আমার খবরটা হয়নি বাবা। ও প্রতিদিন আগে মাঝরাতে আগুন লেগেছিল, সে কি আগুন আমার চোখের সামনে সব পুরো ছাই হয়ে গেল। এই কি বলছো না বলো? কিন্তু আজ সকালে আমি দামোদর খোঁজে ওখানে গিয়েছিলাম, সেখানে দেখলাম আপনাদের খামার বাড়ি ধান সব গোয়াল তবিও দাঁড়িয়ে আছে। তার মানে মিথ্যে কথা বলে মিথ্যে হিসেব থেকে আপনি আমাদের 7 লাখ টাকা চুরি করেছেন। চুপ করে আছেন কেন? আমি যে কি বলবো আর কি বলবো বোঝার কিছু নেই। টাকাটা কোথায় লুকিয়ে রেখেছেন বলতো? আপনি ওকে আমার বলছিলেন, আমি এক মিনিটে ওই টাকার খবর বার করে আনছি। আমার বাঁচাও বাবু, কি বলে? একটা ভুল করে ফেলেছি। আর কখনো আমার কাছে হবে না। আমি তো সারা ধরে বলছি। রাহুল, এই দামোদর আমাদের বাবার আমলের কর্মচারী, একটা ভুল করে ফেলেছে, ওকে এবারের মতো মাফ করে দিয়েছি ছেলেকে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ক্ষমা করবে। তুমি কি বলছো রাহুল? বলেন না। উনি যদি তোমার সঙ্গে বেইমানি করতেন হ্যাঁ? তাহলে ওনাকে ক্ষমা করে যেত, কিন্তু যে কাকাকে আমরা করতে ভগবান বলে মনে করি উনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদের এই জীবন্ত ভগবানকে অপমান করেছেন। রাইট, আমি ওর টাকার অপমান কোনোদিন সহ্য করিনি আর করবো না। অফিসার, অফিসার, ওকে অ্যারেস্ট করুন অফিসার। চলুন, চলুন। হাত খেলে সব টাকা বমি হয়ে গেছে। ম্যানেজার বাবু এই সুটকেসে 7 লাখ টাকা ভর্তি আছে। চমৎকার,
এতদিন যে থানায় ভাত খেয়েছেন আজ সেখানে শুধু বললেন আপনাকে নিয়ে যান অফিসার, আপনাকে নিয়ে যান। টাকা যখন ফেরত পেয়ে গেছেন তখন চুরির কেস দিয়ে কি লাভ? তুমি ঠিক বলেছো অফিসার, টাকাটাও পাওয়া গেছে আর এই দামোদর তার ভুল বুঝতে পেরেছে। এই দামোদর, যাও যাও বাড়ি ফেলে যাও, কোনোদিন এরকম কাজ আর করবে না। আমি আপনার সঙ্গে যাব। ডাক্তারবাবুর চেম্বারে আগুন লাগার ব্যাপারে আপনার একটা বয়ান চাই। এখানে আপনি বেঁচে গেল, ওখানে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। টাকাটা কি করবো রাখো, ওটা তুমি টাকাকে দিয়ে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আরো কি হবে? আরে বাবা, এইভাবে তুমি কাকাবাবুকে বিপদের মুখে ছেড়ে দিচ্ছ? বিপদ না হলো কি না, কিছুই বোঝে না। আরে বাবা, ম্যানেজার বাবু যদি রাতের অন্ধকারে এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য কাকাবাবুর গলায় ছুরি টেনে দিয়ে টাকাটাকে চুরি করে নিয়ে যায়, একবার যে একটা পাপ করেছে, তাকে কি আর বিশ্বাস করা যায় বলো? তুমি ঠিক সময়ে আমার ঠিক ভুলটা ধরিয়ে দিচ্ছ। অযোধ্যা, তুমি এক কাজ করো, ওই টাকাটা তুমি নিয়ে গিয়ে সিন্ধুকে দিয়ে তুলে রাখো। আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, আমার টাকা আমার কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধা সম্মান আর ভালোবাসা। তাই তার জীবন নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না। টাকাটা নিয়ে আমি তোমার ঘরেই অপেক্ষা করছি অযোধ্যা। আরে কি জিনিস আর কি দৌড়ে গেল। আনতে চাই কাকাবাবু, ঘরে গিয়ে আপনার টাকাটাকে এবার গুনতে হবে তো। এই শয়তানি, তুই আমার ঘোড়া দিয়ে আমাকে কিস্তি দিতে চাস? ওরা না শুধু আপনার একার নয়, এবার মাঠে নামো, দেখি রেসটাকে যেতে। তোর জন্মের আগের থেকে আমি ওই ঘোড়ার মাঠের ম্যানেজার হয়ে বসে আছি রে। অনেককে খুঁটি মেরে আমি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছি, তুই তো কোন ছাড়। এতদিন আপনি শুধু খরগোশ মেরে নিজেকে বড় শিকারী বলে ভাবছিলেন, কিন্তু এবার আপনি যা পাল্লা করেছেন না, সেটা তো বিড়াল নয়, পাখি। শিকারের শখ আমি ঘুচিয়ে দেব না। আমার নাম ভরতরাজ ভরদ্বাজ। আমি বলছি শোন, কাল সূর্য ডোবার আগে ওই টাকাটা তুই আমার পায়ের সামনে নামিয়ে দিয়ে যাবি। যদি ভালো হয়, এই ভরদ্বাজের জীবনে না আসবে সেদিন যেদিন সূর্যটা আকাশে উঠে ঘুরিয়ে দিয়ে যাবে। এই ভরদ্বাজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করতে চাইলে আমি সূর্যটাকে আকাশে আটকে রাখি। তুই দেখিস না, আমরা নইলে তা না হলে ওই টাকাটা কাল সন্ধ্যার আগে আমার পায়ে প্রণামী দিয়ে যাবি রে। আয় কালিদাস, আমার লাগি। মাননীয় শ্বশুরমশাই, মেয়েদের 36 তলার একটা মাত্র নমুনা আজ আমি তোমাকে দেখালাম। এখনো আমার এই স্টকে 35টা বাকি, মানে তোমার মরণের পথে 35 পা। না বাবু না, কোথাও আগে কোনো লাভ নেই। একবার যখন পা বাড়িয়ে দিয়েছি তখন আর ওখান থেকে ফিরে আসা যায় না। এ তুই কি বলছিস বলেন? আমি বেঁচে থাকতে আমার ছেলেরা আলাদা বাসা নিয়ে থাকবে আর আমি তাই নিজের চোখে দেখবো? কি করবো বলো, ভট্টার বাবুর সঙ্গে আমার হোটেলে চুক্তি করতে সময় হয়ে গেছে। ওদিকে ফ্ল্যাটের টাকাটাও দিয়ে দিয়েছে। এরপর এই ভাঙা বাড়িতে আমার পক্ষে আর থাকা মানায় না। কিন্তু তোরা চলে গেলে এই শূন্য বাড়িটায় আমি কেমন করে থাকতে করতে পারি? কেন তোমার সঙ্গে সবকটি থাকছে, তোমার প্রাণের চেয়ে প্রিয় রাজা থাকছে। হ্যাঁ, তবু সবাই একসাথে থাকলে
এই বুড়ো বয়সে আমি তো একটু শান্তিতে থাকতে পারবো বাবা। তার তো কোনো প্রমাণ নেই বাবা। আজকাল দূরে দূরে থাকলে তো সবাই শান্তিতে থাকে বাবা। কিন্তু আমি যে তোর মাকে কথা দিয়েছিলাম রে, আমি বেঁচে থাকতে কোনোদিন এই সংসারকে ভাঙতে দেবো না। তাতে কি হচ্ছে, তাতে কি হচ্ছে? বলে মা তো আর উপর থেকে দেখতে আসছে না যে আমরা কি করছি না করছি। তবু তার আশীর্বাদের তো একটা দাম আছে রে। মনে রাখিস, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান কোনোদিন বড় হতে পারে না। বাবা ছি, আজকে যাওয়ার সময় আপনি নিজের ছেলেদের এইভাবে অভিশাপ না, দিচ্ছেন বাবা। হ্যাঁ, না গো মা, অভিশাপ নয়, অভিশাপ নয়। আমি তোমাদের এক চরম সর্বনাশের হাত থেকে বাঁচাতে চাইছি। চরম সর্বনাশ আমাদের হবে যদি আমরা এই বাড়িতে থাকি। ডাক্তার ছেলেকে একটা চরম গবেষণা নিয়ে বেরিয়ে আসেন। ঘরের ঘটি বাটি সমস্ত কিছু বিক্রি হয়ে যাচ্ছে। এরপর তুমি হয়তো আমাকে ব্যবসা বাণিজ্য নিয়েও তুমি টাকা বাণিজ্য শুরু করবে। বাবা নিজের হাতে তার দশা সর্বস্ব তোদের নামে লিখে দিয়েছে। সব বাবা যাই করে সত্য নেই, আর আমাদের বাবা তার চেয়ে বেশি কিছু করে নেই। তা না করলেও আজ সব কিছু আত্মত্যাগের বিনিময়ে তোদের কাছ থেকে একটুকু প্রতিদান চাইনি। বিনিময় শুধু পুরো বয়সে তোদের সবাইকে নিয়ে একটু থাকতে চেয়েছি। এখন আমি ভক্তের লোককে কথা দিচ্ছি। হ্যাঁ, ভরদ্বাজ বাবুকে কথা দিয়েছিস মানে? মানে উনি চান না যে আমরা তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখি। বাহ বাহ, চমৎকার। বাপ ছেলে সম্পর্ক কি হবে সেটাও একটা ঠিক করে দিচ্ছে ওই ভরদ্বাজ বাবু। কেন দিলেন না? কেন দিলেন না? বাবা বিনা কারণে ওই মহাপুরুষটা থেকে দেশ হানাজারি করেছে। বিনা কারণে নয়, বিনা কারণে নয়। ওই শয়তানটা লোক লাগিয়ে আমার চেম্বারে আগুন লাগিয়েছে। তার তো কোনো প্রমাণ নেই বাবা, আর ওদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমি চেষ্টা করে তুমি রাখিনি, ওদের ম্যানেজার বাবুকে আমি গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি। ঠিক করেছে। সেদিন ওই লোকটাকে চেম্বারের আশেপাশে রাখতে অনেকেই ঘুরতে দেখেছে। দেখতে কথা গ্রামের কোনো মানুষ পুলিশের কাছে সে কোনো স্বীকার করেন। ওরা ভয় পেয়েছে বলে ভরদ্বাজ ভয় দেখিয়ে ওদের মুখটা বন্ধ করে রেখেছে। হোক আর ভক্তিতে হোক, এই মানুষ যদি মুখ না খোলে তাহলে আমরা কি করতে পারি বলুন তো? কিছু যদি করতে না পারেন তাহলে ওই পোশাকটা পরেছেন কেন বলুন? এই পোশাককে জনসাধারণই আমার গায়ে পরিয়ে দিয়েছে, আর তারা যদি ভীরু কাপুরুষ নপুংসক হয় তাহলে তাদের তো ওই পোশাকটা তো হিজড়ের পোশাক হয়ে কাপড়টা পরিয়ে রাখবে। না, না, এর কথা বলে আপনি নিজের দায়িত্বটা এগিয়ে যেতে পারবেন না। আজকের সময় এসে তার দায়িত্ব পালন করছে ডাক্তারবাবু। এই উপযুক্ত ছেলেরা পুরো বাবাকে ছেড়ে চলে যাচ্ছে। খুনের আসামি বিধানসভায় বসে আছে। শ্বশুর তার পুত্রবধূকে ধর্ষণ করছে। পোশাক বানানোর জন্য এক ডাক্তার আরেক ডাক্তারকে খুন করছে। আর পুলিশ দেখায় প্রতি ফাঁকি নিয়ে সেই অন্ধকারে আলো জ্বেলে ওদের কোনো শাস্তি হবে না। কি করে হবে? দামোদর বাবু নাকি সেদিন সারা রাত কলকাতায় ছিলেন এবং তার একজন প্রত্যক্ষদর্শীও পাওয়া গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেই রাতে দামোদর বাবু কলকাতার গ্যালাক্সি নাইট ক্লাবে ফুর্তি করতে গিয়েছিলেন এবং থানায় সাক্ষী দিয়েছেন এই আপনার কোনো ছেলে বলেন। বাহ, চমৎকার, চমৎকার অফিসার, চমৎকার। আজ বুঝতে পারলাম বাঘ সিংহের বাচ্চারা বড় হয়ে বাঘ সিংহে হয়, কিন্তু মানুষের বাচ্চারা বড় হয়ে মানুষ হয় না। শেয়াল, কুকুর কিংবা বালক তৈরি হয়। মুখ সামনে কথা বলবে বাবা। চুপ কর। আমি যা করেছি বেশ করেছি। ওই সরকার আমার মতো অত ভালো মানুষের আমি কিছুতে সামনে রাখতে নিতে পারি না। বাহ, বাহ, বাহ। একদম একদম ঠিক কথা বলেছে। তবে আমি বলি কি, ভরদ্বাজ পক্ষে পীর পয়গম্বর যাই বলুন না কেন সব ঠিক আছে। আনন্দের চোখে তাকে যেন আমার বাবা বলে কথা শুনে আমার মাথার মধ্যে শুরু হয়ে গেল। চলো বাইরে, এক মিনিট থাকো না। চলো একবিংশ শতাব্দীর উন্নয়নের লম্বন খেলাকে লাইন লেগে গেছে।
পাপ করে বেইমানি ভারত খেতে বসে যা তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে অপমান করে তো খাবার না। এই তো পুরুষ মানুষের মতো কথা। তবে আমি বলেছি যে পুরুষ মানুষের জীবনটা হলো কিছুটা গরু। প্রথম জীবনে মাস্টার মশাই তার কান ধরে, হ্যাঁ, দ্বিতীয় জীবনে বউ এসে তার কান ধরে, আর তৃতীয় জীবনে সন্তান তার বুকে জোড়া পায়ে লাথি মারে। আর আপনার কানে যখন প্রাণ পড়েছে তখন ওনার বুকে লাথি মেরে আপনারা চলে যান, চলে যান। তুমি কিন্তু তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এটা আমাদের সব ছেলের ব্যাপার, আমরা বাবা বুঝবেন না, কোনদিনও বুঝবেন না। কারণ একই মাটির রস দিলে বৃষ্টি হয় বীজ, কিন্তু জল দেয় না। একই মাটি দিয়ে তৈরি হয় পুণ্যের পাশে পা। কেন বাবুরের কথায় কান দিচ্ছ? সবাই খালি আমি বাবা আমি বলে যাচ্ছি, যখন যা বলবো আজকে আপনাকে সাহায্য করবো। ভিকি দিয়ে যখন ঢুকে পেরেছি তখন আর ভিক্ষুকের টাকা নিয়ে হাতটা নোংরা করবো কেন? যন্ত্রণাটা তোমাকে বেশ ভোগাবে। দেখো, এই ওষুধটা নিয়ে নাও, রোজ সকালে খালি পেটে খেয়ে। আমার দোকান নেই, আমি এখন ডাক্তার দেখানোর ক্ষমতা রাখি। এবার নিজেকে একটু বদলানোর চেষ্টা করো বাবা, না হলে যে নতুন যুগের অগ্রগতি রথটা তোমার এই বুকের উপর দিয়ে চলে যাবে। তাকে কেউ আটকাতে পারবে না বাবা, তাকে কেউ আটকাতে পারবে না। আপনি মাঝখানে চুপড়ে আসেন কেন ডাক্তার বাবু? কিসের লজ্জা? আমাদের দেশে মানুষ পড়ায় পড়ায় ভাবতে লজ্জা পায় না, কারণ সে খাওয়াটা হতে কষ্ট। আর আজকে এই প্রগতিশীল যুগের মানুষ সোনা খায়, একা একা ভাত খায়। ডাক্তারটা এটাই লজ্জা। সব লজ্জা ভুলে ওরা কত সহজে রক্তের বান্ধন ছেড়ে বেরিয়ে গেল। দেখি মায়ের কান্নার কথা ভেবে একটা গান শব্দ কখনো তার বাচ্চাকে চোর দিতে দেরি করে। এখন ঘরে ঘরে সবাই উৎকলাকে শুধু গান সব খুঁজছে, গান সব। আর আমিও চাই ডাক্তারবাবু, দেখি দামোদর বাবু মুখ থেকে কিছু কথা বার করতে পারি কিনা। তুমি কোথায় যাবে অফিসার? একটু দাঁড়াও, এখন উচ্ছেদ করার দায়িত্বটা তো তোমাকেই নিতে হবে। উচ্ছেদ করার মানে টাকা তো দিলে না এক মাসের মধ্যে, তাই আদালত ডাক্তার নোটিশ দিয়েছে। এই যে আদালত। চিন্তার কোনো কারণ নেই স্যার, আপনি নিশ্চিন্ত হয়ে চলে যান। আজই আমরা এই বাড়ি ছেড়ে দেবো। উচ্ছেদের সময় যদি কোনো ঝুট ঝামেলা হয় সেই দায়িত্বটা তোমাকে নিতে হবে অফিসার। পুলিশ তাও কেনা গলাঙ্গের ভরসা করবে। যদি উচ্ছেদের কাজে পুলিশের সাহায্য নিতে হয় তাহলে থানায় গিয়ে একটা দরখাস্ত করবেন। তারপর আমি আপনার আবেদনের কথা ভেবে দেখবো। চলি, গুড বাই। বাড়িটা কখন সাহায্য রাখতাম, নিজের হাতে বাড়িতে তালা দিলে আমার বুকে যন্ত্রণা হচ্ছে। তোমার বুকের জ্বালাটা কোনোদিনও মিটবে না ভরতদার, ভুলে যাও না। আমি পুলিশের আইজির কাছে চিঠি পাঠিয়েছি। ডাক্তার, ওরকম হাজারটা চিঠি প্রতিদিন পুলিশের খাতায় জমা হয়, কেউ তার কোনো খবর রাখে না। এখানে আইন, আদালত, পুলিশ প্রশাসন কোনো কিছুই গরিবের জন্য না, সব হলো এই আমাদের জন্য, মানে আমাদের মতো
আজকে যুগে নেতারা তো ভোগ যুগের সব কানেকশন টেনে নিয়ে টিউবলাইট হয়ে চলছে, আর এদিকে জনগণের ফিউজ উড়ে যাচ্ছে। হাসছেন? আপনি হাসছেন? স্বাধীনতার পর পণ্ডিত জওহরলাল নেহরু বলছিলেন সমস্ত দুর্নীতিবাদকে গলায় ধরে গিয়ে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত একজন কেউ ঝুলতে দেখা যায়নি। আর কোথায় ঝোলাবে বলছেন, কোথায় ঝোলাবে? আর কে নেতারা? মানে আপনারাই তো সেই ল্যাম্প পোস্ট গুলোকে তুলে উঠিয়ে নিয়ে কালো বাজারে বেচে দিয়েছে। আর তাতে টাকা বাধা দিতে আসবে না, তাদের ঘর থেকে ছেলে মেয়েগুলোকে টেনে নিয়ে আসবো, মাথার উপর থেকে সবটাকে উড়িয়ে দেবো। তবু আপনি বাঁচবেন না। কোনো না কোনো মানুষের কারাগারে বন্দি দশলার করে আপনার মরণ তাই ঢুকছে, দিক করে বড় হচ্ছে। কিন্তু সেই মায়ের দুধেও যে আমরা বিষ মিশিয়ে দিয়েছি মামনি, তাই কোনো কালা চাঁদ আর কোনোদিন রকুলে হবে না। তার চেয়ে বরং এই সুভাদের মতো মেয়েদের আছে মুখ সামনে কথা বলতে পারতাম। ছেড়ে বেরিয়ে যাবি। আমার লোকেরা বাইরে বসে আছে, ওরা রাত ঘন্টা অপেক্ষা করবে, তার মধ্যে বাড়িটা ছেড়ে না দিলে লাঠি মেরে তোদের বাড়ি থেকে বার করে দেবে। মনে রাখিস, সময় মাত্র আধ ঘন্টা। আয় কালিদা, তাই যাও মা, তাই যাও। জানো মা, গাছ কখনো বেইমানি করে না। তাকে জল দিলে সেও তোমাকে ফুল দেবে, ফল দেবে। পুরো বাবাকে ফেলে রেখে করাবে খিদে, কোনোদিন কোথাও চলে যাবে না মা, কোথাও না। তবু সব হারিয়েও আমার বুকের মধ্যে তো কোনো অভিশাপের আগুন বলছি না মেয়েরালি। শুধু একটা কান্নার স্রোত আশীর্বাদের পূর্ণা হয়ে বলতে চাইছে, তোরা সুখে থাকবি, তোরা ভালো থাকবি। রাজা, হ্যাঁ বাবু, এই ঘর ছেড়ে বেরিয়ে এসে দেখুন গোটা দুনিয়াটাই আপনার ঘর হয়ে গেছে। এক ছেলের বাঁধন ছিঁড়ে সমস্ত ছেলের বাবা হয়ে গেছে বাবু। রাজা, তুই আর এভাবে আমাদের দুর্ভাগ্যের সঙ্গে জড়াস না রাজা। তুই আমাদের যেতে বাহ বাহ বাবু বাহ, নিজের ছেলেরা পড়া দেখিয়েছে বলে আপনি আমাকে দূরে ফেলে দিয়ে চলে যেতে চাইছেন? ও সকল হবে না বাবু, চলুন আপনি আমার সঙ্গে চলুন। কোথায় যাবো না কোথায়? আমার বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ, বাবা মারা যাবার পর বাবু আমাকে বাড়িতে নিয়ে এসেছিলেন ঠিকই, কিন্তু স্টেশনের ধারে ওই ভাঙা ভাইটা তো আছে। আজ সকাল থেকে মজুর মিস্ত্রি লাগিয়ে আমি তার মাথা ধরে একটু চাল তুলে দিয়ে এসেছি। টিনের চাল, হ্যাঁ বাবু। এত টাকা পয়সা তুই পেলি কোথায়? বাবু, এই মেহের আলী সাহেব আজ সকালে আমাকে 2000 টাকা দিয়েছেন নতুন বাড়িতে টিনের চাল তুলে দেওয়ার জন্য। মেহেরালি?
আর মানুষ যদি মানুষের মধ্যে মানুষকে দেখত। এখন না ডাক্তারবাবু, আমরা সকল মিলে এমন একটা সমাজ করি যে সমাজে রবীন্দ্রনাথ আর নজরুলের গান করায় নিয়ে কোলাকুলি করবে সত্যমোহন আর মেহেরানি, মহাদেব লাগবে মহাদেবের মিছিলে, মহাষ্টমী বীর মহামায়ার সন্ধ্যারতি করবে মনুদ্দিন, যার পদের নিবেদন করে সমস্ত বাংলার মানুষ সমবেত কণ্ঠে গাইবে। জামাই কিনে নিয়ে আসবে। আমি কিন্তু আর বিয়ে করবো না, আমি আর বিয়ে করবো না।
গন্ধ সয় ডার্লিং। টাকার গদিতে বসে তুমি তো নিয়ে মাথা ঘামাচ্ছ। এই হারামজাদা, এই বিকেল বেলায় তুমি মদ খেয়ে বাড়িতে ঢুকেছো? মদ না, মাত্র এক বোতল বিয়ার খেয়েছি। মেয়েটা তো অত করে বললো। এই বলছে কিসে মেয়ে মানুষের গন্ধ আছে মনে হয়। কোথায় যাবে? ছোটবেলায় আমি পাশাপাশি থাকতাম। কদিন আগে ওর বাবা এখানে বদলি হয়ে এসেছে। তাহলে তুমি ওর সাথে রোজ রোজ সিনেমা যারা আমি একা কি করবো বলো? তাতে কি হয়েছে জানি? স্বামীর জুতোয় পা গলিয়ে তুমি যদি ঘুরে বেড়াতে পারো, তাহলে আমি কেন ধান বলে ঘরে বসে থাকবো? শুধু বসেই থাকবি না, দুবেলা আমার মেয়ের পা টিপবি, নইলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। নো প্রবলেম। একটা দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, আরো একটা দরজা খোলা থাকবে। তোর জন্য শুধু একটা দরজা খোলা থাকবে না হারামজাদা, ওই শ্মশানের দরজাটা। এই বাড়ি থেকে বেরোতে গেলে ওই বলো হরি হরি বল করে হাতিয়া এসে মেরে দিতে হবে। ড্যাডি, তুমি চুপ করো, তুমি চুপ করো প্লিজ। ড্যাডি তুমি চুপ করো, অনেক ক্লান্ত হয়ে এসেছে। ওসব কথা তুমি আর ওকে কোনোদিন বলবে না। বলতে দাও ডার্লিং। অত তো আর শীতের বাতাস না, গায়ে লাগলে সর্দি হয়ে তুমিও তো এতদিন অনেক কথাই বলেছ। না, আমি সব বলেছি, ওসব তুমি সত্যি বলে না। আমি বলছি তুমি আমাকে ছাড়া বলো না। গায়ে মেয়ের মতো কথা বলে না ডার্লিং। তোমাদের সোসাইটির মেয়েরা তো পরপুরুষের কোমর ধরে নাচে, স্বামীরা অন্যের স্ত্রীর সঙ্গে দূরে যায়। আমরা বিপরীত পথে চলে কিছু নিন্দে করবে ডার্লিং। এত সোজা তোমার সঙ্গে আমি কাকে কি বলছিস? কাকে কি বলছিস? আরে ও তো বিয়ে করাবো। এতদিন এই বাড়িতে থেকে আমি বুঝে গেছি যে বিয়েটা হলো আসলে একটা লাইসেন্স। সেই লাইসেন্সটাকে পকেটে পুরে যে যার নিজের খুশি মতো এই বাজারে চড়ে খাবে। কোন ভরতদাসের জামাই কি ধমকার সারা কিনে ফেলা? দড়িটা নিয়ে এসে গলায় দিয়ে বলে বলো তো, এই গ্রামের পিছনে ছাগল তো আমার ভাবে বলবেন না, বরং আপনার জামাই জাতে উঠেছে বলে চেয়ার আপ করুন। হাততালি দিয়ে হাততালি। তাই কখনো হয় কার্তিকা? অন্যের ঘরে আগুন লাগলে অনেকেই সেই আগুনে হাত ছেঁকে নেয়, কিন্তু নিজের ঘরে আগুন লেগেছে দেখে কে তো আর আনন্দে হাততালি দিতে পারে না। Yes, my father-in-law. এই জীবনটা হলো এমন একটা আয়না, আপনি তার সামনে যে চেহারা দিয়ে দাঁড়াবেন, সেও আপনাকে ঠিক সেই চেহারাটাই। এবার বলুন যা আপনার, ভেতরে যাব নাকি বাইরে যাব? আমার সাথে যাবে, তুমি সবসময় আমার সাথে যাবে, আমার সাথে। কিন্তু মৌমাছি যখন একবার ফুলের বাগান চিনে গেছে, তখন সে তো বারবার যাবে। তোমার ওই শুকনো ফুলের মধু তাকে আর কিছুতেই আটকে রাখতে পারবে না। মনে হয় জামাই বাবুর কাছে কেউ বড় মতো এটা আমার 36 তলার দ্বিতীয় নম্বর আইটেম। এক নম্বরে যেমন আপনার 7 লাখ টাকা ছাড় দিয়েছি, ভরতদাসের মুখে উঠে
দিতে চাইছো না? বলে আমার কি টাকার কাজ আছে বাবু? টাকা? হ্যাঁ বল, এতদিন তোমার সংসারের জন্য থাকতে থাকতে আমি তো নিজের জন্য কখনো কিছু ভাবিনি। এই টাকা বিষয় আসল সম্পত্তি সব চালাচ্ছি, সে সব দেখো। তাই যে এত বড় সংসারটা চলছে, এখন ওই থেকে আমি 7 লাখ টাকা দিলে আমার কি হবে বলতো? কেন হবে বলতো? কেন আমি জমি থেকে 7 লাখ টাকা দিলাম, সেটা তো বাড়িতেই আছে জনগণ। হ্যাঁ বাড়িতেই আছে জনগণ, ওটা আমি আমার প্রত্যেকটা সিন্ধুকে বাংলা করে রেখেছি। বৌমার টাকা বৌমার কাছে আছে, আমি কি শ্বশুর হয়ে তার কাছে হাত পাতবো? হ্যাঁ ঠিক কথা, ঠিক। এ তুমি কি বলছো? আরে বাবা, বৌমার কাছে আছে তো কি হয়েছে? এই অযথা, এই যাও তো টাকাটা নিয়ে এসো। না না না, তুমি আমাদের ওই টাকায় আমাদের কোনো অধিকার নেই। ঠিক আছে, তবু কিন্তু আমি টাকাটা ভুবনকে দেবই। অযথা, আরে যাও না প্লিজ। যাচ্ছি তো। তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না রাহুল। আমার সিনেমা হল চালু হয়ে গেল তো সব টাকা আমি শোধ করে দেবো। সব করবি। কখনো যত তো লজ্জা পাবে না। ওরে এই বাড়িতে আমার আর তোর বলে আলাদা করে কোনোদিন কোনো কিছু হয়েছে? কিন্তু তবুও তো টাকাটা তোর নেই। হ্যাঁ টাকাটা তো তোর, আমি শুধু চোখে দলের মতো সেই টাকাটাকে আটকে রেখেছি এই লোকের সম্পত্তি। টাকাই কাজের খোদার সঙ্গে 19-20 আজই তো আমাদের সেই খোদা ভগবান। হ্যাঁ, ঠিক বলেছো। বাবু ঠিক বলেছো। আরে তোমাদের 7 লাখ টাকা আছে আর ওই টাকাটার জন্য ভুবন সিনেমা করতে পারছে না। আচ্ছা কাকা বাবু, আমার মনে হচ্ছে ভুবন খুব বড় সড়ো সিনেমা হল করবে, তাই না কাকা বাবু? আমি জানি না, ওর ব্যাপারে আমি রাখবো। কিন্তু আমি ভাবছি এই 7 লাখ টাকায় কি সিনেমা হল হবে? বাকি টাকা বাকিটা আমি ব্যাংকে থেকে লোন পেয়ে যাবো। আমার কন্ট্যাক্ট হয়ে আছে। ও এই সেই কন্ট্যাক্টের ব্যাপার। দেখি দেখি। বাহ, লাইসেন্স নাম্বার 9402। এবারে কথাটা শুনে রেখেছেন, তাই না? কিন্তু বলছিলাম সিনেমা হল করার লাইসেন্সটা তো পেয়ে গেছে, ব্যাংকের সঙ্গে যোগাযোগ হয়েছে? একেবারে পাকা হাতের কাজ। সব এভরিথিং ওকে। তাহলে অযথা তুমি টাকাটা ভুবনকে দিয়ে দাও। না রাহুল, এই টাকাটা আমি বাবার হাত থেকে নিয়ে আমি সবাইকে শুরু করতে চাই। বাহ, এই তো উপযুক্ত ছেলের মতো কথা। অযথা তুমি না হয় টাকা আমাকে টাকা দিয়ে দাও। না, এর মধ্যে আবার আমার কিন্তু টাকাটা কাকা বাবু, আচ্ছা দেখো তো তোমার ঘড়িতে এখন কটা বাজে? 5:40। পঞ্জিকায় লিখেছে আজকে সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত পর্যন্ত সময়টা খুব ভালো। আর সূর্য অস্ত যেতে এখনো প্রায় 20 মিনিট বাকি আছে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ কাকা বাবু, সূর্যকে কেউ যে কোনোদিন আকাশে ধরে রাখতে পারেনি আর পারবেও না। আজ ডুবলেও কাল কিন্তু সূর্য যথাসময়ে নিজের জায়গায় ফিরে আসবে, আসবেই আসবে। তবু তুমি সময় মেনে ঘড়ি মেনে একটা শুভ কাজ সম্পন্ন করবে বৌমা। আশীর্বাদ করি ভগবান যেন তোমাকে এইভাবে ধর্মের পায়ে মাথা নামাবার শক্তি দেয়। চলে বাবা, হ্যাঁ বাবা, এই টাকাটা ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপর আমি তোর হাতে তুলে দেবো, কেমন? কথায় বলে যথা ধর্ম তথা যথা ধর্ম যথা ধর্ম যথা ধর্মের জয় হলে ওই সিনেমা হল কিছুতেই তৈরি হবে না কাকা বাবু। ওই টাকাটা আবার আমার হাতেই ফিরে আসবে। কেন? তোমার কাছে ফিরে আসবে কেন? বাড়ির আমি যে বাড়ির লক্ষ্মী, তাই একবার আমার ছাতিতে কোনো কিছু এলে সহজে বেরিয়ে যেতে পারে না রাহুল। তাহলে সেই লক্ষ্মীর সংসারে সন্ধে পর্যন্ত আমি তোমাকে হাত দিলাম না কেন বৌমা? আমার জ্বালাতন করতে এলো রে। বৌমা, হাত না দিলেও ভদ্রমার কথা তো বলবে। কেন কেন তোমার হাত ধরে
মানে উনি এবারের মালিক। এতদিন ওকে এই ঘরেই তো ছেড়ে দেওয়া হতো। এতদিনের বন্ধ করে আমার নিজের মধ্যে কেউ থাকেনি, তাই তো আমি সব কিছু ভুলে থাকতে পারতাম, কিন্তু কিন্তু এখানে যে সব থেকেও আমার কেউ নেই বৌমা। আরে বাড়িতে এত লোক ঘুরে বেড়াচ্ছে, তোমার আর কাকে চাই বলো তো? কাকে চাই? যেদিন তুমি বার হবে সেই দিন বুঝবে বৌমা। আমার কানটা একেবারে ঝালাপালা হয়ে গেছে। আমার যে কেউ নেই, দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করতাম শুধুমাত্র একজনের জন্য, কিন্তু কিন্তু ওই বন্ধ করে বাইরে এসে যখন আমি দেখলাম আমার সেই ধন মালিক সেও আমার কাছ থেকে হারিয়ে গেছে, তখন কোথায় যাবো মা? কি নিয়ে বাঁচবো? তোমার কথা শুনে শুনে আমি একেবারে পাগল হয়ে যাবো। আর সহ্য করতে পারছি না, চলো ওরা তোমাকে আমার আগে নিচে ঘর ভাড়া বন্ধ করে দিয়েছে। ওই পথে যদি তুমি ওকে ফিরিয়ে দেবে, তাহলে তুমি বন্ধ করে বাইরে কেন এনেছিলে ওকে? তখন তো আর বুঝতে পারিনি যে এই পাগলটা আমার জীবনটাকে একেবারে শেষ করে দেবে। কথা বলবো না। বেশ কথা বলবো, মুখ সামলাবো কেন? যা বলেছি 100 বার বলবো, 1000 বার বলবো। আমি এই ঝামেলা সইতে পারবো না। যাই বাবা, সে বুঝবে। মানুষটা আমার বাবা। ওই মানুষটা আমার বাবা। কি বললি? আরেকবার বলো, আরেকবার বলো। বাবা, বাবা, রাহুল, বাবা। এতদিন একটা অন্ধকার কোণের মধ্যে আমি নিজেকে আটকে রেখেছিলাম বাবা। আজ তুমি এসে সেই কথা বলে দিয়েছো বাবা। তুমি আমাকে ক্ষমা করো বউকে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও মমতার বন্ধন নেই। এদিকে ছেলেরা রকম গাছের ফল, যত পাকবে ততই তার গোটা আলগা হয়ে টুক করে মাটিতে ফেলে পড়বে। তারপর সেই ফল কোন বাজারে কত দামে বিক্রি হবে গাছটা জানতেই পারবে না। এসব কথা বলতে গেলে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে হবে বাবা। তাই তো সারাদিন বাইরের বারান্দায় চেয়ার টেবিল থেকে বসে আছে, কিন্তু জানি সত্যি জানি এখনো পর্যন্ত না একটাও রুটি এলো না। গ্রাম ছেড়ে এত দূরে তুমি রাজার বাড়িতে এসেছো, এখানে কতদিন বা তোমাকে চেনে? রয়েছে তুমি কটা দিন অপেক্ষা করতে হবে বাবা। তাহলে তুই আমাকে দুটো রুটি তরকারি করে দে, আমি খেয়ে দে ডাক্তারখানায় গিয়ে বসি। ছুটি করতে পারিনি বাবা, তোমাকে আমি একটু মুড়ি আর দুধ এনে দিচ্ছি। কি? তুইও দেখছি তো বাচ্চার মতোই হয়েছিস। বাবা জানিস আমি মুড়ি খেতে পারি না, দুটো রুটি করতে তোর
নিয়ে রান্নাঘরে রেখে এসেছি। চলো চলো বাবু, তুমি খেয়ে নেবে চলো। তুই এত টাকা পয়সা পালি কোথায়? বাবু, তোমার আশীর্বাদে আমি স্টেশনে মারবাবুর ঘরে একটা ঠিকাদারের কাজ পেয়েছি বাবু। বাহ, তুই যখন কাজ পেয়ে গেছিস না, আমিও তখন ঠিক রুগী পেয়ে যাবো রে দাদা। আর তারপর আমার সপ্তমীর একটা বিয়ে দিতে পারলেই আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না বাবা। নো 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 নো, বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো কথা বলতে নেই। তুমি কিছু চিন্তা করো বাবু, আজই আমি একটা ঘটনা নিয়ে আসছি। না, উনি তুমিও একটা কথা বলবে না দাদা। রাজা না বললেও আমি বলবো রে, আমি বলবো। ছেলেরা দায়িত্ব ছেড়ে ফেললেও আমি তো তা পারবো না রে। বাবা, ওরে, মেয়ের বিয়ে তার বাপের জন্য পরকালীন পথ খুলে দেয় রে। এই যে কত বড় আনন্দ, কত বড় পুণ্য, তাই মেয়ের বাপ ছাড়া কেউ করতে পারে না। বাবা, কেউ করতে পারে না। ব্যাস, এভরিথিং ইজ ফাইনাল। এখন একটা ভালো ছেলে পেয়ে গেলে আমার এই ভাঙা বাড়িতে আমি আমার বিয়ে নিয়ে তুমি কেন এত মাথামাতি করছো বলো তো? হে হে ও লা 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 হে ও ওই করো বাহানা, ওই করো বাহানা, ওই করো বাহানা, ওই করো বাহানা, আমি তো তোমার ভালোটাই স্বপ্ন দেখি, তাই তোমার মনের মধ্যে ওই একটা অনেক স্বপ্নকে জেগে দিতে চাই। অবশ্যই আমি একাই দেখি, তোমার মনের মধ্যে কোনো স্বপ্ন থেকে উঠছে না। ওঠে মনের মধ্যে একটা রঙিন সিনেমার মতন স্বপ্নকে আমার মিলিয়ে দেয়, কারণ আমার মতন ছেলে তো স্বপ্ন দেখা মানাবে না। আমি চাকর। না, তুমি জানো না, তুমি আজ সত্যিকারের রাজা। তোমার রাজপ্রাসাদে আজ আমরা আশ্রয় প্রার্থী। তাই তো সব হারিয়ে আজ একটা সত্যকে স্বীকার করার সাহস পেলাম না দাদা। কি সত্যি? এসো, এদিকে এসো কাকু। আমি তোমাকে খুব খুশি রাজা। ভীষণ, ভীষণ খুশি রাজা। বলো তুমি কোনোদিন আমাকে ফিরিয়ে এনে যাবো। এতদিন যত অপমান সহ্য করছো, এবার তার বদলা নিতে হবে তো। হ্যাঁ? কিসের অপমান? এই মহাভারতের রাবণ থেকে তোমার মতো সারি রাধারা অনেক ধ্যান দিচ্ছি। ভিডিও ছেড়ে চোখের লাইনে খেলিয়েছো, পর্যন্ত হাতে পায়ে ধরিয়েছো। এবার এই যুগের ছেলেরা তোমাদের ওই শিল্পের খেয়ে নিয়ে যাবে। আরো তোমাদের মতো মেয়েদের জন্যই তো আজ সর্ষের তেলের দাম এত বেড়ে গেছে। কেন? আমরা কি করেছি? কি করুন তাই করো। কৃষ্ণ ঠাকুরের প্রধান্য অনুসরণ করে এদেশে ছেলেরা তাদের রাধাদের পায়ে এত তেল ঢেলেছে, এত তেল ঢেলেছে যে 125 টাকায় কেজি। হ্যাঁ, তোকে আমার নিজের লোক তো, ও রাজাকে বলে তোমার কেসটা ঠিক করে দেবো। না মেহের চাচা, যেদিন আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো সেদিন আপনার আদেশ আমি মাথা পেতে নেব। তার আগে নয় মেহের চাচা। নিজেকে ছোট করে কেন ভাবছো রাজারা? আজ তো তুমি একটা সত্যি চাকরি পেয়েছো। মাল মাথায় করে পৌঁছে দেখলাম চাকরি পেয়েছে।
আমি খাচ্ছি হ্যাঁ আমি তাড়াতাড়ি বাড়ি যাবে। দেখুন অনেক রুগী আজ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছো? রুগী লাইন দিয়ে এতদিন কেউ হলো না, আর লাইন লেগে গেল। তাই আমি তাও থেকে স্টেশনের আশেপাশে হাটে বাজারে বলতে শুরু করলাম। আচ্ছা আচ্ছা দাদা কোথায় এই সত্য ডাক্তারের চেম্বারটা কোথায় বলতে পারবেন? তারা বললো সে আবার কে? আমি বললাম সে কি? সত্য ডাক্তারের সংসারে চিকিৎসা নিয়ে গোটা আমেরিকা হইচই পড়ে গেছে, আর আপনারা তাকে চেনেন না। এই তো কদিন আগে এই পাড়াতে এসে রোগী দেখতে শুরু করেছে। বলো কি? আপনি দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না তার কথা। আমরাও নিজের বাবাকে ভাগার দিকে অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কিছু নেই বলে, কারণ মানুষ ছেঁড়া জুতোকে ভাগারে ছুঁড়ে ফেলে দেয়। বারবার শুনতে হয় আমি কিন্তু আপনাদের পিছনে ছুটিতে বসে থাকতে দেবো না বাবা। এটা তোমাদের ফ্ল্যাট বাড়ি নয় বৌমা, এখান থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অধিকার তোমার নেই। কিন্তু এই পরিবেশ আপনাকে বানায় না বাবা। আপনাকে এই পরিবেশে দেখে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছে না। আসবেই তো মা, আসবেই তো। ভালো কোথায় আছে না যে ভালো মানুষের দুঃখ দেখলে শিয়াল কুকুরের চোখে জল আসে। বাবা তুমি কোনো ভক্ত দ্বারা বাসা ভাড়া নিয়েছি না, আমরা দু ভাই মিলে মাসে মাসে ভাড়া টাকাটা দিয়ে দেবো। না বলে সত্য ডাক্তার একবার যেখানে থুতু ফেলে জীবনে সেখানে দুবার মুখ দেয় না। কিন্তু আমার স্টেশনের কাছে ফ্ল্যাট নেই। তারা প্রতিবেশীরা যদি জানতে পারে আমাদের বাবা এই ঝুঁকিতে থাকে, তাহলে আমরা কার কাছে মুখ দেখাতে পারবো বলতে পারবো। 100টা ইঁদুর মেরে বেড়াল এলো হজ করতে। বাবা বুঝছিল এরা নিজেদের মা বাজাতে মা কান্না কান্দতে এসেছে। হ্যাঁ বুঝেছ বলে তো আমার ঘর গেছে, চেম্বার গেছে, আরো বেশি বুঝলে আমাকে এই প্রাণটা নিয়ে টানাটানি করবে বৌমা। বাবা তুমি কেন বুঝতে চাইছো না? আজকাল অনেক বড় বড় নাম ডাকা করে মানুষেরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। জানি তো জানি তো। ইসরায়েলের যুগে ছেলেরা সব নাম জানা কেউ বেটা, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বেটা। 2-4 মাস কিছু দিয়ে তারপরে তো চুপ। আর এদিকে ফ্ল্যাট বাড়িতে চিলি চিকেন আর হুইস্কি চলে খুব। বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়ি ভিক্ষা করে খায়, সকাল সন্ধ্যে বুড়ো বুড়ি কিন্তু ছেলের মঙ্গল চায়। তুমি সিঙ্গারিকে কি একটা সেটা কই কাগজ লিখে দাও তো, আমি বাড়ির দোকান থেকে কিনে আমি ওকে দেবো। জানো এই তো সেদিন বললি যে তোর এখন অনেক বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা আছে। আর দোকান থেকে দেখলো কেন কিন্তু ওই মাথার যন্ত্রণাটা কিছুতেই কমছে। এইটা বাবা লিখে দিন, এই চেকটা লিখে দিন। এই নোংরা পরিবেশে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা। তাহলে ফিরে যাও। আমি কোনো বিশ্বাসঘাতকের জন্য প্রেসক্রিপশন লিখতে পারবো না। না ডাক্তার দাদা, কোনো ডাক্তার কোনো রোগীকে কোনোদিন ফেরত পাঠিয়ে দিতে পারে না। আপনি দয়া করে ওনার প্রেসক্রিপশনটা আপনি লিখে দিন ডাক্তার দা। দিন। টাকা দিন স্যার, 70 ডাক্তারের ফিস। কারণ ছেলে বউয়ের জন্য বেগার খাটার কাজটা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। বাবা
আপনি না আমাদের ঘনিষ্ঠ আত্মীয়। দেখো দেখো মা, মানুষের পায়ের মধ্যে যতই আত্মীয়তা থাক, তাদের কিন্তু একটা জুতোর মধ্যে ঢোকানো যায় না। আমি বড় বংশের মেয়ে বাবা, টাকা খরচ করতে ভয় পাই না। টাকাটা নিন আর প্রেসক্রিপশন দিন। আমরা পিতা পিতা ধর্মমন্ত্র উচ্চারণ করতে চাইলেও তুমি যুগের ধর্মের সঙ্গে তাল মিলিয়ে কোনদিন স্বর্গের প্রতীক করে তুলতে পারবে না। এ বাপের ফল তোমাকে একাই করতে হবে বাবা, একাই। পাপ পুণ্যের হিসেব তুলে এবার আমি রুগী দেখতে করলাম মেহে। ও এই কতদিন হলো এই চিঠিটা পোস্ট অফিসে করতো, আর আপনার ঠিকানা তাদের জানা নেই বলে তারা আপনাকে ডেলিভারি দিতে পারে। তো দেখি দেখি কাছে বাহ 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 বাহ, মেহের আলী, পুলিশের ডিআইজি আমার চিঠির উত্তর দিয়ে লিখেছে ভরদ্বাজের বিরুদ্ধে গোপনে তদন্ত শুরু হয়ে গেছে। এতে খুশি হওয়ার কিছু নেই ডাক্তারবাবু। এদেশের পুলিশ বেশিরভাগ ক্ষেত্রেই নিরপেক্ষ নয়, তাই আইনও সকলের জন্য সমান নয়। ডাক্তারবাবু, আমরা স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু সেই স্বাধীনতার এক একজনের ক্ষেত্রে এক এক। সেটা কিরকম মেহের আলী? যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ পুরায় পড়ার